আর্ট আর্টিস্ট আড্ডায় সকলকে আজকে স্বাগত। আজকে টিচার্স ডে উপলক্ষে আমাদের স্পেশাল শো। আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি হচ্ছেন সকলের পরিচিত শুভাশিস সাহা মহাশয়। ওনার জার্নিটা আলাদা করে বলার কিছু নেই, তবু অল্প করে একটু বলে দিচ্ছি। প্রথমত ওনার গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতা থেকে ব্যাচেলার্স, তারপরে বিশ্বভারতী কলাভবন থেকে মাস্টার্স, তারপর দীর্ঘ 21 বছর ধরে উনি আমাদের মতন বহু স্টুডেন্টকে ইন্ডিয়ান আর্ট কলেজে পড়িয়ে চলেছেন। আজকে আমরা প্রত্যেকে যেটুকু পেন্টিং ডিপার্টমেন্টে শিখতে পেরেছি তার পিছনে অনেকটাই অবদান স্যারের। স্যার আমাদেরকে প্রচুর কিছু শিখিয়েছেন। আজকে স্যারের থেকে আমরা তার জার্নিটা জানবো। প্রথমে স্যার আপনাকে আমার প্রণাম। আজকে টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে। সকলের সামনে আপনাকে একটা উইশ করলাম। আপনি আমাদের সাথে আপনার জার্নিটা একটু শেয়ার করুন। আচ্ছা, প্রথমে জানাই সবাইকে ধন্যবাদ, শ্রোতা বন্ধুদের এবং তোমাদের এই গ্রুপ আর্ট আর্টিস্ট আড্ডার এই গ্রুপকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আজকে এই বিশেষ দিনে তোমরা যে এই ধরনের একটা অনুষ্ঠান করতে যাচ্ছ বা এই আড্ডায় আমি যুক্ত হতে পেরেছি, সেই জন্য আমি বেশ নিজেকে খুশি বোধ করছি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, যাই হোক, আজকের দিনটা খুব স্মরণীয় প্র্যাকটিক্যালি। আর আমার জার্নি বলতে গেলে আমি তিনটে স্টেপ আমি বলবো। প্রথম কথা আমি যখন একদম ছাত্র অবস্থায় বলবো না, আমি একদম শৈশব মানে ছোটবেলা থেকে আমি যদি শুরু করি, সেখানে আমার বাড়ি আগে বলে নিই, সেটা হচ্ছে গ্রামে বালুরঘাট বলে একটা শহর, তার থেকে অনেকটা দূরে একটা গ্রামে আমার বাড়ি। নদীর পাড়, নদীটা খুব সুন্দর, আত্রেই নদী, নামটা না বললে পরে ভালো লাগবে না। আত্রেই নদীর পাড়ে আমার বাড়ি। যাই হোক, আমি সেই গ্রামে ছোটবেলা থেকে একদম মানে প্রাইমারি স্কুল থেকে যখন শুরু করি, তখন আমার মনে পড়ে যে এক মাসি আমাদের গ্রামে প্রতি বছর ঠাকুর বানাতো। আসলে শিল্প এবং ছবি আঁকা নিয়ে যখন আমার জার্নিটা শুরু, আমাকে ওই মাসির কথা স্মরণ না করলে খুব ভালো লাগে না। সেই মাসি দেখতাম প্রতি বছর গ্রামে ঠাকুর বানাতো। আসলে আমাদের গ্রামে কেউ কখনো জানতো না যে আর্ট কলেজে পড়া যায় বা আর্ট নিয়ে কিছু পড়া যায়, ছবি আঁকাটা যে এই নিয়ে শিক্ষা আছে, এগুলো কিছু শোনা যাচ্ছে। তা আমি প্র্যাকটিক্যালি সেই মাসির দ্বারাই অনুপ্রাণিত হয়ে প্রথমে তিনি যেভাবে ঠাকুর বানাতেন, সেটা প্রতি বছর দেখতে দেখতে ভেতরে একটা আর্ট তৈরি হয়। সেই জন্য মাটি নিয়ে কাজ করা, পুকুর পাড় থেকে মাটি নিয়ে কাজ করা, এই গল্পটা আমি বড় করছি না, কিন্তু এই মাসি আমার প্রথম সূত্রপাত বেশ কিছু বছরে, যেখানে আমাকে এই অনুপ্রাণিত করেছে। ছবি আঁকা বলো, ছবি আঁকাটার আগে আমি মাটি নিয়ে কাজ করি। এবার সেটা শুরু করতে করতে সবারই যেরকম হয় ছোটবেলায় একটুখানি আঁকার স্কুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। আমারও অনেক বেশি বয়সে হলো, ক্লাস 10-এ আমি তখন শহরে প্রথম গিয়ে একটা আঁকার স্কুলে যাই। সেখানে তাপস রায় বলে আমার টিচার, তিনি আমাকে প্রথম আর্ট কলেজের সন্ধান দেন। আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজের নাম বলেন, রবীন্দ্রভারতীর নাম বলেন, শান্তিনিকেতন, এগুলো আমি তখন কিছুই জানতাম না। খুব মজার বিষয় সেটা হচ্ছে, জানার পরে উৎসাহটা আরো বেড়ে গেল। তিনি আমাকে প্রথম ফর্ম এনে দিলেন, আর্ট কলেজের ফর্ম কোথায় পাওয়া যাবে, কিভাবে হবে, সেটাতে শুরু হওয়া। আর এই বলতে গেলে না একটা অন্য অনুভূতি জন্মায় যে প্রথমে ছবি আঁকা নিয়ে পড়াশোনা করবো, সেটা আমাদের গ্রামের কেন আমাদের এলাকার কেউই ভাবতে পারতো না। তা আমার এই উৎসাহ থেকে বাবা সাপোর্ট করলেন আমাকে, ঠিক আছে শুরু দেখা যাক কি দাঁড়ায়। তা আমি একা একাই প্রায় চলে এলাম কলকাতায় এসে গভর্নমেন্ট আর্ট কলেজে ফর্ম ফিল আপ করলাম, শান্তিনিকেতনে ফর্ম ফিল আপ করলাম, রবীন্দ্রভারতী, এভাবে শুরু হলো। প্রথমে ওই আর একটা অনুভূতির কথা মাথায় আসছে, সেটা আমি বলে নিই। তার কারণ শান্তিনিকেতনে আমি প্রথম একা ট্রেনে চাপা এবং একা একা প্রথম শান্তিনিকেতনে গিয়ে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কাউকে তো চিনি না, সবাইকে ভীষণ ভয় লাগছে, যেখানে এত বড় একটা ফিল্ড, মানে চোখের সামনে একটা বিরাট জগৎ খুলে গেল। সেই জগৎটার সামনে দাঁড়িয়ে আমি অনেক নাম শোনা দাদার কথা শুনি যে অশোক ভাদুরী বলে বালুরঘাটে কেউ একজন পড়ে। তা আমি বেশ কাছুমাছু হয়ে অশোকদার কাছে গেলাম, অশোকদাকে বললাম যে আমাকে তো তুমি সাহায্য করো, আমি কিভাবে এই প্রিপারেশন গুলো নেবো, ছবি আঁকবো সমস্ত।
অশোকদা প্রথমে আমাকে দেখে একটু চমকে গেছে, কোথা থেকে গ্রাম থেকে এলো আবার এই কি ঝামেলা, যাই হোক ভাবেই নিয়েছিল হয়তো। কিন্তু অশোকদার বন্ধু আর যে অশোকদা মিলে আমি এখানে 4-5 দিন মতো ছিলাম, তখন আমাকে রেগুলার আমাকে সে অর্থে ছবি আঁকা শিখিয়েছিল বলতে হাতে ধরে নি। এটাই আমি প্রথম এইখান থেকে সূত্র আনি যে শিক্ষাটা কিভাবে, সেটা হচ্ছে অশোকদা এবং অশোকদার বন্ধু আমাকে র্যাগিং করে শিখিয়েছে। মানে ঘটনাটা কি, শিক্ষা আমার কাছে প্রথম র্যাগিং হয়েছে, যে আমি কিছুই পারবো না কেন, কিন্তু সেই যে তারা আমার উপরে একটা প্রেশার তৈরি করলো, নানান ভাবে প্রেশার তৈরি করলো যে না সম্ভব, যে বা তোর কিছুই হবে না, তুই কেন এসছিস, কেন তুই আঁকবি কেন, তোর আঁকার কি দরকার, এইভাবে নানান ভাবে আমাকে চলতে থাকে 3-4 দিন ধরে সুন্দর। এতে কি হলো, মনের মধ্যে একটা খিদেটা এবং চ্যালেঞ্জটা বেড়ে গেল ভীষণ ভালো। আমি সেইখান থেকে গভর্নমেন্ট কলেজে তখন পরীক্ষা দিচ্ছি, শান্তিনিকেতন প্রথম বছর হলো না, স্বাভাবিকভাবে আমার না হওয়াটাই স্বাভাবিক, আমি বুঝে গেছি যে আমার হবে না, কারণ আমি তেমন প্রস্তুতি আমার নেই যেখান থেকে একটা আর্ট কলেজে হবে। যাই হোক আমি সেখান থেকে কলকাতায় ফিরে আসি, কলকাতায় একা একাই পথ চলা শুরু। হস্টেলে গিয়ে একটা ঠাঁই পাই, মানে এক দাদা বন্ধু, তিনি আমাকে বললেন যে তুই যদি যাতায়াতের কোথাও অসুবিধা না থাকার জায়গা থাকে তাহলে তুই হস্টেলে এসে থাকতে পারিস। বেশ ভালো কথা। এবার গভর্নমেন্ট কলেজে এসে পরীক্ষা দিলাম, তাহলে অলরেডি আমি পেয়ে গেলাম, যার ফলে আমার সুবিধা হলো গভর্নমেন্ট। কিন্তু আমার ইচ্ছে ছিল শান্তিনিকেতন। এবার গভর্নমেন্ট কলেজে শুরু করার ফলে কি হলো, এখানকার লাইফস্টাইলটা আমার কাছে একদম পুরোটাই নতুন, কারণ তুমি বুঝতেই পারছো বা শহরে আসার পর এখানে এত গাড়ি, এত আওয়াজ, এত মানুষ, এত কিছুর সাথে ফাইট করা, ভীষণ প্রথম প্রথম তো মানে ভাবতেই পারতাম না। তারপরে ছুটি পড়লেই দৌড়ে বাড়ি, আর বাড়ি গেলে মনে হতো ওখানে শ্মশান কোথায়, এখানে মধ্যে একটা সাংঘাতিক ব্যাপার, মানে এত নিস্তব্ধতা আর এত আওয়াজ। যাই হোক এই গল্পগুলো অনেকগুলো থাকবে। আমি আসল কথায় ঢুকি, সেই গভর্নমেন্ট কলেজে আমাদের আমার ক্লাস শুরু, এবং আমাদের ওখানে যখন প্রথম শুরু হয় বন্ধু বান্ধবদের সাথে, এখানে টিচারদের অবদান বলতে গেলে আমার কাছে প্রথম টিচার যার কাজ এবং শিক্ষা আমাকে প্রথম বুঝিয়েছিল যে আমি কি করে একটা ছবিকে ডেভেলপ, তিনি হচ্ছেন বিনোদ দাস হবে না মুখার্জি, আমি ভুলিয়ে ফেলেছি, মোট কথা হচ্ছে স্যার বিনোদ স্যার আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস নিতে। আরো ছিলেন, গোপীদা ছিলেন, গোপী স্যার ছিলেন, তারপর হচ্ছে দীপক স্যার ছিলেন। খুব ইন্টারেস্টিং, আমি যখন ওই একটা পলি স্টাডি প্রথম ক্লাস শুরু করি, তখন আমার মনে হলো যে 7 দিন ধরে একটা পলি স্টাডি কি করবো, এই তো রাখা আছে, এই তো 8-10টা পাতা, আমি তো এইকে একদিনই করতে পারি। স্যার আমাকে ভীষণ ভাবে বললেন, না ঠিক আছে আজকে যা করছো ঠিক আছে, কালকে এসে আবার শুরু করবো। আমি কি শুরু করবো, বলে একটু স্যার দেখে দিবেন, বলে এই দেখো। আমি হ্যাঁ সত্যি তো তাই। এই করে করে দিনের পর দিন দেখলাম একটা কাজ কিভাবে ডেভেলপ করা যায়, সেটা স্যারের কাছ থেকে আমার প্রথম উৎসাহ বাড়লো যে না এটা মানে কত ভেতরে যাওয়া যায়। যদিও এই স্টাডি নিয়ে গল্প বলতে গেলে আমাদের একটা ধারণাই আছে যে গভর্নমেন্ট কলেজে স্টাডিটা অনেক বেশি করানো, গভর্নমেন্ট কলেজ এবং ইন্ডিয়ান। তা আমি সেখান থেকেই ঢুকছি যে আর্ট কলেজের স্টাডিটা আমাদের গভর্নমেন্ট কলেজে বা ইন্ডিয়ান আর্ট কলেজের একটা ইউরোপিয়ান ঘরানা এখানে আমাদের মধ্যে কাজ করছে, যেখানে তুমি বলতে পারো যে স্টাডি বেসড কাজ, যেখানে বলতে পারো যে স্টুডেন্টরা প্রথম থেকে স্কেচ করবে, আউটডোর করবে, জল রং করবে, তুমি হচ্ছে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে গিয়ে স্কেচ করবে, এইভাবে আমাদের এখানে প্র্যাকটিস, যেখানে আমিও শুরু করেছিলাম সেইভাবেই। খুব ইন্টারেস্টিং। এবার এই স্টাডিটা প্রথম যখন শুরু হলো, তখন আমার মধ্যে একটা স্টাডি করার প্রবণতা ছিলই, সেটা ভালোই লাগতো। তার মধ্যে আর একটা মজার বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমাদের কলেজে, গভর্নমেন্ট কলেজে তোমরা জানো নিশ্চয়ই, সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন পেন্টিং আর ইন্ডিয়ান পেন্টিং এর মধ্যে দুটো ভাগ।
স্যারের হয়তো একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বলছি সেই ওয়েস্টার্ন পেন্টিং মানে হচ্ছে বিশেষত আমি বলতে পারি যে সেখানে অয়েলটা শেখানো হয়, আর ইন্ডিয়ান পেন্টিং হচ্ছে আমাদের টেকনিকগত ভাবে যদি বলি টেম্পারা ওয়াশ ওয়াশ। হুম তো ওয়েস্টার্ন পেন্টিং এ পেয়েছি, এটার জন্য ভীষণ সবারই আমাদের ছাত্র অবস্থা থেকে শুরু করে এখনো ছেলে মেয়েদের মধ্যে বলতে পারি যে ওয়েস্টার্ন পেন্টিং পেলে তো তার একটা নিজস্ব ভালো লাগা তৈরি হয় যে আমি ওয়েস্টার্ন পেন্টিং। যাই হোক, সেগুলো তখন তার অত বিচার করার জায়গা ছিল না, কি ওয়েস্টার্ন পেন্টিং আছে ঠিক আছে। শুরু হওয়া নানান স্টাডি, নানান কাজ, কলেজটার মধ্যে আরো অনুভূতি। আর একটা সবচেয়ে বড় অনুভূতির কথা বলি, গভর্নমেন্ট কলেজের অনুভূতির মধ্যে আমাকে সবচেয়ে বেশি নিজেকে আনন্দিত করে সেটা হচ্ছে ওই হেরিটেজ বিল্ডিং, যে বিল্ডিং এর হুম সিঁড়িগুলো এখনো কাঠের, যেই কাঠের সিঁড়ি দিয়ে পা ফেললে মনে হয় যে এই কলেজটাতে হ্যাভেলশায়ার থেকে নন্দলাল থেকে শুরু করে কে না এই পথে উঠেছে। তো এইটা আর্ট কলেজের ছাত্র অবস্থা কিন্তু এটা ভীষণ ইন্সপায়ারিং, যে মনের মধ্যে কিন্তু একটা ভীষণ কি বলবো অনুপ্রেরণা জাগায়। কারণ তুমি ওই সিঁড়ি দিয়ে এত শিল্পীরা হেঁটে গেছে, আমিও সেই সিঁড়ি দিয়ে হাঁটতে শুরু করেছি। এই অনুভূতিটা কিন্তু এখনো আমার কাছে আর্ট কলেজের সিঁড়িতে পা দিলে কিন্তু ভুলেই থাকবে না। যাই হোক, কলেজের ওই বিল্ডিং বলো, এই হেরিটেজ কালচার বলো, আর হচ্ছে যে তুমি সিঁড়িতে উঠতে গেলে বলো, যেখানে সেখানে বলো, বিভিন্ন পেন্টার, বিভিন্ন ছবি তুমি দেখবে, বহু পুরোনো সব ছবি দেখবে। এই ছবি দেখার মধ্যে দিয়েও কিন্তু আমাদের মধ্যে এই ছাত্র অবস্থায় একটা চ্যালেঞ্জ তৈরি করে যে এইরকম কাজ করতে হবে। সে এখনো মনে পড়ে ফিফথ ইয়ারের ঘরে এখনো টাঙানো আছে কিনা জানি না, একটা অয়েল পেন্টিং ঝোলানো ছিল, নাম এমনি। সেটা দেখলে বারবারই মনে হতো এইরকম অয়েল পেন্টিং করতে পারলে তবে বোধহয় টেকনিকগত ভাবে আমি শিখতাম। এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজের একটা চ্যালেঞ্জ, সেটাও তোমরাও ফিল করেছো ইন্ডিয়ান আর্ট কলেজের মধ্যে এই প্রভাবটা আছে। হুম এইবার এই এই প্রভাবটা একটা ভালো দিক আছে আর একটা মন্দ দিক আছে। দেখো, এইটা নিয়ে বলতে গেলে এর সপক্ষে বলা যায়, বিপক্ষে বলা যায়। হ্যাঁ, তা আমি হুম কি বিশ্বাস করি সেবার হচ্ছে এইখানে হচ্ছে মূল জায়গা, যেখানে এই গভর্নমেন্ট কলেজ ছেড়ে যখন আমি শান্তিনিকেতনে গেছি, শান্তিনিকেতনে আমি মাস্টার ডিগ্রি করি। এবার এই মাস্টার ডিগ্রি ঠিক আছে। এবার হ্যাঁ স্যার সেই বলুন। শান্তিনিকেতনে যাওয়াটা প্রথমে তো হয়নি, কিন্তু আমার বন্ধুর নামটা মাথায় মনে আসছে সেই সময়, সমিত দাস, আমার আরেক বন্ধু মিঠু, ওর ওয়াইফ। যাই হোক, সমিত আমার ভীষণ ক্লোজ বন্ধু ছিল গভর্নমেন্ট কলেজের সময় থেকে। একসাথে প্রথম পথ চলা শুরু হয়েছিল। সমিতকে আমি একদিন মজা করে হস্টেল থেকে বেরিয়ে, পাকুড়িঘাটে আমাদের হস্টেল ছিল, সেখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে নীলতলা ঘাটে বসে সন্ধ্যাবেলা আড্ডা দিতে দিতে সমিত বললো, আমি বললাম চল শান্তিনিকেতনে ঘুরে আসি একদিন। তো বললো চল তাহলে ঘুরে আসি। আচ্ছা, শান্তিনিকেতনে আমরা যদি পড়তে চলে যাই তাহলে কেমন হয়, এই নিয়ে কথা হচ্ছে। দ্বিতীয় বছর যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠি, তখন সমিতার আমি পরীক্ষা দিতে গেলাম শান্তিনিকেতনে, সমিতার হয়ে গেল, আর আমি ফিরে এলাম মার্কেটে। যাই হোক, সেই গল্পটা একটা বড় গল্প, খুব ইন্টারেস্টিং। কিন্তু হচ্ছে যে সেই ইচ্ছেটা আমার মাস্টার ডিগ্রিতেই হয়েছে, যেটা আমি শান্তিনিকেতনে পেতে। এনিওয়ে, এই স্টাডি থেকে যেটা বলছিলাম, স্টাডি আর হচ্ছে শান্তিনিকেতনের স্কুলিং, এই দুটো আমাদের গভর্নমেন্ট স্কুলিং আর শান্তিনিকেতন, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট ফারাক। আর আমার সৌভাগ্য যে আমি দুটোতেই ছিলাম। আমার মনে হয় কলকাতা বলো বা আর্ট কলেজ, কলকাতার আর্ট কলেজ বলো, আমাকে স্ট্রাগলটা শিখিয়ে, মানে আমি কতটা স্ট্রাগল করতে পারবো এই মনের জোরটা আমার বাড়িয়ে দিল, এবং সাহস জাগিয়ে, এবং যে কোনো রকম কাজের জন্য আমি প্রস্তুত। আমি যদি মনে করি যে আমার সামনে এরকম একটা চ্যালেঞ্জ দেওয়া হোক, তাহলে সেই কাজে চ্যালেঞ্জ দিতে আমি সবসময় যেন প্রস্তুত। এটা কিন্তু আমার 5 বছর গভর্নমেন্ট কলেজে থাকার
সুবিধেই হয়েছে এই কারণে যে, এবং আরেকটা কলেজের ব্যাপারে আরো দুই একটা কথা মাথায় আসছে যে অশেষ মিত্র স্যার আমাদের ছিলেন গভর্নমেন্ট কলেজে। স্যার আমাদের বলতেন, সেকেন্ড ইয়ারে আমাদের একটা স্টাডি ক্লাস মানে লাইভ ড্রয়িং। স্যার আমাদের বলতেন যে শোনো, আমার কাছে যদি 60% নম্বর পাও ড্রয়িং এ বা স্টাডিতে, তাহলে তুমি বুঝবে তুমি মার্কেটে করে খেতে পারো। এই শব্দটা তখন ভীষণ কানে বেজেছে যে মার্কেটে করে খেতে পারো। তখন তো শিল্পী হওয়ার জন্য আমি কলেজে ভর্তি হয়েছি, এটা আমি ফিল করছি করে খাওয়া কেন, আর আমি তো শিল্পী হই। মানে এই অনুভূতিটা হয়তো প্রত্যেক স্টুডেন্ট অবস্থায় ছেলে মেয়েদের থাকবে, কিন্তু তখন আর বুঝিনি যে হ্যাঁ এরপরেও করে খাওয়ার জন্য আমাদের কিছু শেখার দরকার। তো যাই হোক, স্যারের কথাটা এখনো কানে বাজে। জানি না, হয়তো ওই শিল্প দিয়েই হয়তো পরবর্তীকালে পড়ে খাই, এটা একটা ব্যাপার। আর্ট কলেজ, গভর্নমেন্ট কলেজ, এটা ঠিক, গভর্নমেন্ট কলেজে যে কোনো স্টুডেন্ট পাশ করে বেরোনোর পরে কিছু না কিছু করে তারা জীবনযাপন করতে পারে, এইটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়। কারণ সবাই তো আর চাকরি পায় না, আর সবাই তো আর চাকরি করতে ধরো সুযোগও পায় না, মানে নানান জায়গায় ধরো লিমিটেড আমাদের চাকরি সমস্ত। সেই দিক থেকে গভর্নমেন্ট কলেজ বা ইন্ডিয়ান কলেজ ছেলেমেয়েরা একটা বড় স্ট্রাগলের দিকে সবসময় যেতে পারে। এইটা একটা ভালো দিক। সেই জন্য কলকাতা আমি বলবো যে আমাকে ওই সাহসটা জুগিয়েছিল যে অনেক ধরনের কাজ করার, অনেক রকমের বিষয়ের মধ্যে কাজ করতে পারা, এই সাহসটা জুগিয়ে। এবার কিন্তু পাশাপাশি কি হলো, আমি ওখান থেকে শান্তিনিকেতনে আমার মনের মধ্যে তো ছবি আঁকাটা না আঁকতে পারি বা ছবিটা এঁকে নিজেকে প্রতিষ্ঠা করা, এই জায়গাটার মধ্যে তো ছাত্রাবস্থায় সব থেকে বেশি থাকে। সেইখানে আমার মনে হলো যে শান্তিনিকেতনটা না করতে পারলে আমার মনে হয় কমপ্লিট হবে না আমার শিল্প শিক্ষা। যথারীতি আমি যখন মাস্টার ডিগ্রিতে পরীক্ষা দিলাম, মাস্টার ডিগ্রি পরীক্ষা দেওয়ার আগে আরেকটু বললেন, সেটা খুব ইন্টারেস্টিং। আসলে এত গল্প জড়িয়ে আছে না জীবনে, সেটা প্রত্যেকেরই থাকে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। কোনটা ধরবো আর কোনটা ছাড়বো বুঝতে পারি না। হ্যাঁ, যে তুমি যখন গভর্নমেন্ট কলেজে ফাইনাল ইয়ার, ফিফথ ইয়ার, আমার বন্ধু কাজী নাসিরের কথা মনে এলো। সেটা হচ্ছে ও ভীষণ ভালো রিয়েলিস্টিক কাজ করতে পারে, সেটা হয়তো তোমরা দেখে থাকবে বা করলেই দেখবে, নাসিরের খুব নামও আছে। নাসির আর আমি একসাথে পড়াশোনা করি, এবং হয় নাসির ফার্স্ট হয় বা যাই হোক আমরা প্রথম দিকে থাকি, বা আমাদের মধ্যে একটা মনে মধ্যে চ্যালেঞ্জ থাকে। এবং সেই চ্যালেঞ্জ গুলো কিন্তু আমি আরেকটা কথা বলার আছে যে আর্ট কলেজে টিচারদের কাছ থেকে শিখেছি অবশ্যই অনেক কিছু, কিন্তু তার থেকে বেশি শিখেছি আমার ক্লাসমেটদের কাছ থেকে। সবচেয়ে বেশি শিখেছি যার পাশে দাঁড়িয়ে আমি ছবি আঁকি। সবসময় আমার চারপাশে যারা দাঁড়িয়ে ছবি আঁকছি, যার সাথে দাঁড়িয়ে আঁকছি, তার থেকে কিন্তু আমি বেশি শিখেছি, যার কারণে আমার নাসিরের কথাটা মনে আছে। এরকম অনেক বন্ধুরাই আছে, আমি নাসিরকে শুধু বললাম, তাতে আমার অন্য বন্ধুরাও অনেকে আছে, তারা খুব ভালো কাজ করে। এবার মজাটা হচ্ছে যে কিন্তু মনের ভেতরে একটা চ্যালেঞ্জ যে না, নাসিরের যে এই কাজ, এই লেভেলের কাজটা আমাকে অন্তত কিছুটা হলেও তার কাছাকাছি পৌঁছে। এই চ্যালেঞ্জটা আমাদের ছাত্র অবস্থায় তোমাদেরও হয়তো ছিল, কিন্তু এটা আমাদের মধ্যে ভীষণ রকম ছিল। বন্ধুত্ব যেমন ছিল, আবার কি বলবো, একে অপরকে বিট করার জন্য আমরা ভীষণ এগিয়ে যেতাম। এবার একটা কাজ, নাসির আর আমি, পয়সার তো তখন খুবই অভাব, তুমি বুঝতে পারছো, তবে সেটা অন্য সাবজেক্ট ওই গল্পটা। কিন্তু দুজনে মিলে আমরা ফ্রেম রেডি করেছি, হয়তো 7 ফুটের 5 ফুটের ক্যানভাস, বড় বড়। ও বড় ক্যানভাস কাজ করতে ভালোবাসতাম, দুইজনে মিলে এরকম রেডি করেছি, একসাথে বই নিয়ে নিজেরা ক্যানভাস পেজ করেছি, সমস্ত রেডি করে। এবার আমি ওকে বুঝতে দিচ্ছি না আমি এত বড় ক্যানভাস কি কি আঁকবো, আর ও আমাকে বুঝতে দিচ্ছে না যে ও কি কি আঁকবো। কারণ আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ভেতরে ভেতরে সিক্রেট, কিন্তু আমরা একসাথে মিলে কাজ করি। তা আমি একটা বড় স্টাডি করেছিলাম, যেটা হচ্ছে তোমার পিয়ানো বাজাচ্ছে, এরকম 3-4টে ফিগার নিয়ে এরকম একটা, সেটা আমি একদম লাইভ ছবিটা এঁকেছিলাম। সেটা আমি বুঝতে দিইনি আমার টিচারদেরও, এবং হচ্ছে যে নাসিরকে বুঝতে দিইনি বা আমার বন্ধুদের বুঝতে দিইনি যে আমি এই কাজটা অন্য আর একটা জায়গায় শিখতে কাজ করছি।
খুব মজা লাগতো। তখন স্যার আমাদের স্যার বলতে গণেশ বাবু, আমি গণেশ স্যার, গণেশ হালু, তিনি আমার তখন টিচার, ক্লাস টিচার, বারবার বলছেন শুভাশিস তুমি ক্লাসে আসছো না, কিছু কি ব্যাপার বলো তো? আমি বললাম, স্যার তুমি বলে নিয়েছি স্যার, আমি একটা বড় কাজ করবো, এখানে হবে না সেটা আমি বাইরে করে তারপরে আসছি, কদিন আমাকে টাইম দিন, 10 দিন টাইম দিন, আমি করে আসছি। এরকম কাজটা করতে আমি কিন্তু কলেজে ম্যাক্সিমাম সময় উনি দেখতে পান, উনি একটা ভালোবাসায়, একটা সন্দেহে, একটা সবকিছু মিলিয়ে অনেক প্রশ্ন থাকতে সুভাষিস তুমি কিন্তু কাজ করছো না, তুমি কিন্তু আড্ডাই মারছো। আমি আবার কাজ করে সেখানে আড্ডা মারছি, এটা খুব মারছি। এবার মজা হচ্ছে যে সত্যি সত্যি তার ধৈর্য না রাখতে পেরে একদিন আমাকে বললো তুমি কিন্তু তোমার এই কলেজের সমস্ত দিন অ্যাবসেন্ট করে দেবো, কিন্তু তুমি কাজ করছো না। আমি তো স্যারকে বললাম ঠিক আছে স্যার, আমি কামিং ক্লাসে পরশু দিন আপনাকে কামিয়ে এসে দেখাবো, আপনি তারপরে আমাকে যখন আমি বড় কাজটা নিয়ে এসে যখন ক্লাসরুমে ঢুকলাম, মানে রেখেছি, স্যার এসেছেন, দেখে স্যার কিন্তু ওই ছবিটা আমার এখনো মনে পড়ে, দেখার পরে কিন্তু নিশ্চয়ই পেয়েছিলেন কিছু জিনিস। তখন ভেবেছিলেন যে না, কাজটা আমি তখন ফিল করেছিলাম যে স্যারের সেই কাজটা তখন এক্সিবিশনে এক্সিবিট হয়, অ্যানুয়াল এক্সিবিশন, মানে বুঝতে পারছি অনেক বড় বড় সব কাজ করে। এইটা স্যারের কিন্তু একটা পরবর্তীকালে আমাকে পুনঃ প্রসঙ্গে করেছে, এই তোমার ওই বড় কাজটা উল্লেখ করেছে। মানে এটা আমার প্রাপ্তি যে স্যারকে আমি এই রিগার্ডসটা দিতে পেরেছিলাম, যে এই জায়গাটা পৌঁছতে পেরেছিলাম, যে স্যারের কাছে এটা ভালো লাগার জায়গা যে এত বড় একটা কাজ আমি সঠিকভাবে করতে পারি। এইটা হচ্ছে এরকম স্যারদের সাথে সম্পর্ক নানান রকম ছিল, মানে তুমি ভাবতে পারবে না। অশোক ভৌমিক স্যার, তিনি আমার টিচার ছিলেন, এরকম নানান রকম। এবার মজাটা হচ্ছে যে ওইখানে ওই লিঙ্কে আমি কথাটা বলছিলাম, যে সূত্রে আমি বলছিলাম, ওই এক্সিবিশনে ওই অ্যানুয়াল শোতে যখন গভর্নমেন্ট কলেজে, তখন যোগেন চৌধুরী স্যার, যোগেন দা ঢুকছে, একদিন দেখি কলেজে আছে, তাই এরকম দেখি আমি তো বেশ আনন্দে যোগেন্দাকে গিয়ে বললাম, যোগেন্দা, তখন তো আমার দা বলাটা অভ্যেস ছিল না, এখন দা বলাটা করেছে, পরবর্তীকালে শান্তনু গিয়ে সেটা পরিচিতটা বলছি, কিন্তু তখন যোগেন স্যার বলেই বলেছিলাম, স্যার আমার কাজটা দেখে। তখন যোগেন্দা দেখে কিছু বলেননি, অনেকক্ষণ ধরে দেখেছিলেন, কিছু বলেননি। এবার ইন্টারেস্টিং কি হলো যে যোগেন্দার কাজটা দেখার পরে যে একটা মনের মধ্যে থেকে গেল, সেইটা কিন্তু আমি বুঝতে পারি। আর সেই বছরই আমার ফাইনাল ইয়ার কমপ্লিট হয়, আমি শান্তিনিকেতনে মাস্টার ডিগ্রির যাই। ইন্টারভিউতে দেখি যোগেন্দা আমাকে বলছে, তুমি একটা বড় সেই পিয়ানো বাজাচ্ছে, রিয়েলিস্টিক একটা কাজ দেখেছিলাম, তুমি কি সেই কাজটা নিয়ে আসলে কেন? আমি না অবাক হয়ে গেলাম, আমি না স্যার এতগুলো কাজ আমি কি করে নিয়ে আসবো? তখন আমাকে যোগেন্দ্র একটা কথা বলেছিল, খুব ইন্টারেস্টিং। সেই কথাগুলো কি বলো দেখি, এটা পরবর্তীকালে আমি স্টুডেন্টদেরকে বলতে ভালোবাসি, কারণ এই কথাগুলো সম্পদ। যোগেন্দ্র বলেছিলেন যে তুমি ইন্টারভিউতে আসছো শান্তিনিকেতন, তুমি একটা কিছু তো ফেস করছো, তুমি যে কোনো ইন্টারভিউ হোক না তুমি ফেস করছো, তোমার সর্বোচ্চ দিয়ে তুমি এটাকে ফাইট করো। তোমাকে বুঝতে হবে যোগেন্দ্র যে তোমার রেজাল্ট, তোমার হয়তো ফার্স্ট ক্লাস আছে, তোমার রেজাল্ট ভালো, সবই ঠিক আছে, কিন্তু তারপরে তোমারই রেজাল্টের বা তোমারই সমান কাজের বা তোমার গোত্রের ভালো কাজের আরো 5টা ছেলে আসতে পারে, ছেলে মেয়ে আসতে পারে, সেইখান থেকে তুমি আলাদা। এটা বোঝাতে গেলে তোমার 100% দিতে হবে। তোমাকে বুঝতে হবে যে ওই কাজটাই তোমাকে ব্রেকডাউন করে দেবে আর 5 জন, সেখান থেকে তাহলে তোমার ওই কাজটা আনা উচিত। এটা শোনার পর আমার সত্যি মনে হয়েছিল, তার পরবর্তী যে আমি চান্সও পেয়ে যাই, যাই হোক আর কি। এইটা খুব ইন্টারেস্টিং, মানে একটা কাজ, একটা মানুষ, মানে তিনি শিল্পীর চোখ, এটাই বলে আর কি, বয়স সেখানে মনে রেখেছিলেন আমাকে, কাজ দেখে হঠাৎ বললাম। এইরকম আর কি, আমি যে সূত্র ধরে বলছিলাম, এইখানে আর একটা পয়েন্ট, সেটা দেখো আমি শান্তিনিকেতনে পড়তে যাচ্ছি, আর এইরকম একটা রিয়েলিস্টিক কাজ তখন আমার মাথার মধ্যে ঢুকছে, আমি কাজ করতে পেরেছি, এটা আমার কাছে
ছাত্র অবস্থায় তুমি এটা ভাবতে যে তখন একটা নিজের অহংকারও বলতে পারো যে ওরকম বড় বড় কাজ করি আর কি। সেটা তখনকার জন্য, পরবর্তীকালে মনে হয়েছিল যেন ওগুলো কিছুই না হয়। তা শান্তিনিকেতনে চান্স পাওয়ার পরে আমি দেখলাম যে আমি যা শিখেছি গভর্নমেন্ট কলেজ থেকে বা কলকাতায় 5 বছরে যা শিখেছি, এবার আমি সব প্রায় সেগুলোকে আলাদা আর একটা ঘরে রেখে বা নতুন চর্চা শুরু করতে পারি। এখানে শান্তিনিকেতনটাই আমার কাছে তখন মনে হলো আর কি, আমাকে স্বপ্ন দেখাবে শান্তিনিকেতন, আমাকে ভাবতে শেখাবে শান্তিনিকেতন, আমাকে আমাকে নতুন ভাবে কল্পনা করতে, জীবনটাকে নতুন ভাবে দেখতে শিখিয়েছে শান্তি। এটা বলবো। আমি শান্তিনিকেতন না গেলে পরে ছবি আঁকার অনুভূতিতে আমি ওই জায়গায় পৌঁছতে পারতাম কিনা আমি জানি না, যতটুকু পৌঁছেছি সেটা হচ্ছে শান্তিনিকেতনের জন্য। আমি নির্দিষ্টভাবে বলতে গেলে সমস্ত শিক্ষকরাই হয়তো আমাকে নানানভাবে হেল্প করেছেন, কিন্তু তার থেকে বড় ছিল কি জানো তো, শান্তিনিকেতনের পরিবেশ, শান্তিনিকেতনের নেচার এবং শান্তিনিকেতনের একটা মায়াবী ব্যাপার। সব মিলে তুমি বলো না, এক একটা সিজন, এক একটা ঋতু, সেই ঋতুগুলোকে রবীন্দ্রনাথ যেভাবে প্রত্যেকটা অনুষ্ঠান দিয়ে দেখিয়েছে, আমি তো প্রথম দেখলাম যে একটা ঋতু নিয়ে এভাবে মানে কি বলা যায়, তাকে আহ্বান করা যায়, তাকে সুন্দরভাবে দেখা যায়, তাকে চেনা যায়, তাকে অনুভব করা যায়, মানে কত রকম যে অনুভূতি ওখানে শান্তিনিকেতনে বেরিয়ে এলো। কিন্তু একটা জিনিস তো ঠিক যে দেখো, আমি গ্রামেরই ছিলাম, আমি নেচারের পাশেই ছিলাম, প্রথমে বললাম যে আত্রি নদী আমার পাশে বাড়ি, সেখানে আমি রোজই সকাল থেকে সন্ধ্যা অব্দি সবুজের পাশেই ছিলাম, আমার চারপাশে ল্যান্ডস্কেপ ছিল অসাধারণ, সেটা তো বোঝানোই যাবে না আর কি এখন। কিন্তু শান্তিনিকেতনে যে গিয়ে আমি নেচারটা দেখতে শিখি, তার আগে এভাবে দেখতে শিখি, এটা যেন আমার, ওটা আমার অধিকারের জিনিস, ওটা আমার পাওয়া জিনিস, কিন্তু যে দেখতে হয় সেটা আমি শান্তিনিকেতন থেকেই শিখেছি, বুঝলি। এবং শান্তিনিকেতনে আরো খুব ইন্টারেস্টিং সমস্ত ব্যাপারে আমার 24 ঘন্টা আমার স্টুডিও, তুমি ভাবতে পারছো, যার মানে কি বলবো, শয়নে বসনে আমার স্টুডিও, যেখানে আর কিছু নেই, যেখানে আমার শিক্ষকরা প্রতিনিয়ত প্রতি সময় যখন খুশি আমি চাইলে আমি স্টুডিওতে ডেকে নিতে পারি। আমার ওখানে একাডেমিক সময় বলতে গেলে ধরো যে 10টা 5টা ডিউটি বলো, এরকম ভাবে টিচাররা দেখেন না, সবসময় আমরা পাই সমস্ত টিচারদেরকে এবং কাজ করার সুযোগ। দেখবে গ্রাফিক স্টুডিও কোন সময় বন্ধ হচ্ছে, আমাদের পার্সোনাল স্টুডিও কোন সময় বন্ধ হচ্ছে। এই যে একটা ফ্রিডম বলে, এই স্বাধীনতা বলে, এই যে একটা প্রতিনিয়ত প্রত্যেক দিনের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া অব্দি সারাক্ষণ ছবির মধ্যে এবং স্টুডিওর মধ্যে যে থাকা, এইটা কিন্তু আমার মনকে কিন্তু অদ্ভুতভাবে বলতো, এই কাজ বলো ছবি আঁকার মধ্যে বলে একটা ভীষণভাবে আপ্লুত করে তুলেছে। এখান থেকে ছবি আঁকা, তুমি আর একটা জিনিস চিন্তা করো, চারপাশে দেখলে পরে তুমি যেদিকে তাকাবে, আমার স্টুডিও থেকে আমি বলছি, আমার স্টুডিওর অ্যাঙ্গেল থেকে বলছি, সেখানে দোতলা, সেখান থেকে আমি চোখ বাড়ালে রামকৃষ্ণ যে দুটো কালচার আমার চোখের সামনে ভাসে প্রতিনিয়ত প্রতি সময়। এইগুলো হচ্ছে একটা বাড়তি পাওয়া, এটা হচ্ছে শান্তিনিকেতনে পড়ার একটা বাড়তি পাওয়া আমাদের। এই যে যে গল্পগুলো যেখান থেকে আমি বলতে চাইছি না, আমার সবটা ভুলিয়ে গেছে, কোথায় থেকে কোথায় যাবো আমি জানি না। তবে শান্তিনিকেতনের ওই স্কুলিং নিয়ে যেটা বলছিলাম সেখান থেকে আসছি যে গভর্নমেন্ট কলেজের স্কুলিং কতটা ভালো আমি টেকনিক্যালি অয়েল চাপাতে পারি, আমি কতটা ভালো ড্রয়িং করতে জানি, মানে তথাকথিত তুমি যদি বলতে পারো যে একটা ফিগার কতটা ভালো আঁকতে পারি, একটা ফিগার কতটা মিলল, এই যেমন চ্যালেঞ্জ। আর শান্তিনিকেতনে গিয়ে চ্যালেঞ্জটা হয়ে গেল আমার কাছে যে আমি কতটা ভালো একটা মানুষকে চিনতে পারি, কতটা ভালো আমি একটা প্রকৃতিকে চিনতে পারি, আমি কতটা ভালো আমার ছবির মধ্যে তা কিছু ব্যক্ত করতে পারি, এই আর একটা চ্যালেঞ্জের মধ্যে যেতে। সেই চ্যালেঞ্জটা ভীষণ
অ্যাকসেপ্ট করলাম এবং ভীষণ এনজয় করলাম। তো যাই হোক, এবার এই দুটো স্কুলিং আলাদা, কিন্তু এই দুটো স্কুলিং এর দুটো গুরুত্ব আছে। কেউ এটাকে মানবে, কেউ ওটাকে মানবে। অনেকেই আমি বলতে শুনেছি, অনেকে বিশ্বাস করে, হয়তো তোমরা জানবে, অনেকেই বিশ্বাস করে যে ছবি আঁকতে গেলে পরে তথাকথিত ওই টার্গেটটার দরকার নেই। মানে ওই হুবহু একটি মানুষ আঁকার প্রয়োজনীয়তা কতটা, সেই নিয়ে প্রশ্ন ভীষণ ভাবে রয়েছে। এই প্রশ্নটা থাক, আমার মনে হয় এই প্রশ্নটা যার যার মতন তার মতন ভেবে নেওয়া। কিন্তু আঁকতে পারলে দোষের নয়, আর না আঁকতে পারলেও দোষের নয়। আর আঁকতে পারলে, ধরো আমার মনে হয় আঁকতে পারলে হয়তো একটু বেশি অ্যাডভান্টেজে থাকতে পারে কখনো কখনো, হয়তো প্রয়োজনে, কোনো একটা বিশেষ প্রয়োজনে অ্যাডভান্টেজে থাকতে পারে। আর না আঁকতে পারলে যে খুব ক্ষতি হবে তারও মানে নেই। আর ছবিটা আসল কথা, ছবিটা না আঁকতে পারলে পরে ভীষণ মনের মধ্যে ওই খিদেটাই আসল, যেটা নিয়ে আমরা বাঁচি। মানে এই জীবন যাপনটা বলো, সেটা আমাদের ছবি আঁকা বা ওই চিন্তা, সেইটা যদি আমরা না পারি তাহলে আমাদের কাছে সেটা সবকিছুই একটা মেটেরিয়ালিস্টিক হয়ে যাবে, কোন রকম আর বৈচিত্র্য থাকবে। এনিওয়ে, এবার সেই জন্য শান্তিনিকেতনের স্কুলিংটায় বা যদি তুমি দেখো, তো সেই স্কুলিং এর কিছুটা অংশ হলেও আমরা রবীন্দ্রভারতীতে পাই। কারণ রবীন্দ্রভারতীতে যে শিক্ষকরা আছেন, জানো হয়তো, আগে ধর্মদা ছিলেন, তারপরে পার্থদা ছিলেন, এরকম যারা ছিলেন, তারা কিন্তু সবার শান্তিনিকেতন স্কুলে। এটা আর রবীন্দ্রনাথের চিন্তায়, ভাবধারায় বেসিক্যালি শান্তিনিকেতনে যে শিক্ষাটা শুরু হয়েছিল, বিশেষ করে কলা ভবনে, আর তিনি যা চেয়েছিলেন কলা ভবনটা হবে ওইরকম মুক্তাঙ্গন, যেখানে শিল্প নিয়ে একটা মুক্ত চিন্তার আভাস থাকবে, যেখানে গভর্নমেন্ট আর্ট কলেজের, এটা তো ওই সময় তুমি হয়তো কিছু জানবে, তুমি জানবে যে গভর্নমেন্ট আর্ট কলেজের যখন আর্ট স্কুলিংটার মধ্যে ইউরোপিয়ান শিক্ষাকে এত চাপিয়ে দেওয়া আছে বলে রবীন্দ্রনাথের একটা কষ্ট হতে পারে, সেই জায়গা থেকে শান্তিনিকেতনের কল্পনা বলো বা কলা ভবনের সৃষ্টি বলো, সেই মুক্তিটা পেতে চেয়েছিলেন। সেই জায়গাটা তো শান্তিনিকেতনে আমরা পুরোপুরি পাই। তারপরে যেটা এসে গেল, যেহেতু এখানে রবীন্দ্রনাথের শুরু হলো, রবীন্দ্রনাথেরই জায়গা, সেখানেও সেই মুক্ত ব্যাপারটা হাওয়াটা আছে। এই হচ্ছে স্কুলিং। এই স্কুলিং গুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরই খুব নিগুড় ভাবে ঢুকতে, যে কোনো দিক। আমি বলবো না কখনোই যে ভালো স্টাডি করতে করবো না, আমি এ কথাও বলবো না, কিন্তু পাশাপাশি ছবি আঁকার মনটাকে হারিয়ে ফেলবে। আসলে একটা জায়গার সমস্যা হয়, এটা আমার নিজের অনুভূতি থেকে বলছি। খুব ভালো তুমি যদি টেকনিক্যালি বা স্কিল হও, মানে তুমি খুব ভালো আঁকতে জানো, তোমার হাতে অনেক বেশি স্ট্রেংথ আছে, তুমি একটা ড্রয়িং খুব সুন্দর করে করে ফেলতে পারো, তুমি যদি খুব ভালো করে একটা অয়েল চাপিয়ে ফেলতে পারো, টেকনিক্যালি ভীষণ সাউন্ড, সেখানে কিন্তু একটা লিমিটেশনও তৈরি। যে লিমিটেশনটা তুমি মনের মধ্যে একটা অগোছলো ছবি আঁকার মধ্যে তুমি তো পারবে, মনে হবে যে না এটা বোধহয় সঠিক, মানে এটা বোধহয় আরেকটু সুন্দর করতে হতো। এই সুন্দরের কনসেপ্টের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, তথাকথিত এই জায়গাটা থেকে বেরোতে হবে। মানে এই দুটো জিনিসই মাথায় রেখেই চলতে হবে আমার বিশ্বাস। আমি এটাকেও বাদ দিইনি, কারণ এটার জন্য আমার সাহস জন্মেছিল, আমি বলেছি আগে, এই দুটো প্যারালালি চলবে। এনিওয়ে, তোমার যদি আরো কোনো প্রশ্ন থাকে বলো, আমি আরো কতগুলো বিষয়ে আসতে পারি, সেই বিষয়গুলো থেকে তোমার যদি কোনো কিছু বিশেষ বলার থাকে। স্যার, প্রথমত আমি যে আপনার কথাটা তখন আমি শুনছিলাম, যে আপনি যেটা বলছিলেন যে যোগেনদা বলেছেন, যে যোগেন স্যার বলেছেন যে বিশাল ছবিটা নিয়ে আসার কথা। তো স্যার, সেক্ষেত্রে কি আমরা যখন ধরুন কোনো এক্সিবিশনে পার্টিসিপেট করছি, তো সেক্ষেত্রে অ্যানুয়ালের ক্ষেত্রে কি বড় ছবি বা ছোট ছবি বা অনেক ছোট ছোট ছবি যোগ করে একটা বড় ছবি, এই বিষয়গুলো কি কোথাও ম্যাটার করে? না, এটা হচ্ছে তোমার আইডেন্টিটির প্রশ্ন। আগে বুঝতে হবে তুমি বড় কাজ করো না ছোট কাজ করো, এটা পরের ব্যাপার। আগের ব্যাপার হচ্ছে তোমার আইডেন্টিটি কি, তুমি
কি ধরনের কাজ করে তোমার নিজের স্যাটিসফ্যাকশন আছে। তুমি যদি ধরো আমার জন্য আমি বলছি, আমি বড় কাজ করতে পারলে আমি বেশি খুশি, কথা কথা বলি, হুম। যেহেতু ছোট কাজ করলে তো বেশি খুশি হতে পারে। সেই জন্য তোমার যে শিল্পী তার আইডেন্টিটি অনুযায়ী তার কাজ সিলেক্ট করে। যুগেন্দ্রটা আসলে দেখে বুঝতে পেরেছিলেন যে বড় কাজ করার প্রবণতা আমার আছে, এটা উনি বুঝতে পেরেছেন। হুম। এটা একটা দিক, মানে এই কারণে নয় যে বড় কাজের জন্যই ওটা হয়, বড়টা একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, এটা হ্যাঁ, হয়েছে। অবশ্যই। হুম। হুম। এবার মজাটা হচ্ছে আমি এটা বিশ্বাস করি, ধরো অনেক ছোট কাজ করেও খুব ভালো কাজ করা সম্ভব, কিন্তু তুমি একটা এক্সিবিশন করবে, তোমার এক্সিবিশনটা কিভাবে ডিসপ্লে করবে, তোমার 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 পুরো হলটা জুড়ে যদি মনে হয়, কথা কথা বলছি, যে তিনটে খুব বড় কাজ থাকবে আর কিছু না। একটা বড় হল, আমি যদি ধরে নিই একাডেমির নর্থ গ্যালারি, ধরে নিচ্ছি, ধরো কত বড় একটা গ্যালারির মধ্যে অনলি ফর তিনটে বড় কাজ দেখতে হবে, এমন ভাবে পুরো এক্সিবিশনটা কমপ্লিট হয়ে। এইটা তোমার ডিপেন্ড করছে সেই শিল্পী কিভাবে সেইটাকে রিপ্রেজেন্ট করবে, কিভাবে তুমি তোমার ছবিকে মানুষের বা দর্শকের কাছে গিয়ে পৌঁছবে, কমিউনিকেট করবে, যেখানে কোনো গ্যাপ না। দেখা গেল যে হল ফাঁকা লাগছে, তার মানে তুমি পুরোটা সম্পূর্ণ করতে পারোনি, এটা একটা কথা। ধরো কারো মনে হতে পারে যে 10 জন ভিউয়ার এসে বললো যে না হলটা পুরোটা ফাঁকা লাগে, তার মানে তুমি যে চিন্তাটা করেছিলে, তার মানে ওটাকে কমিউনিকেট করতে পারোনি। এইটা হচ্ছে এই চ্যালেঞ্জটা, কিন্তু প্রত্যেকে নিজেকেই নিতে হবে, এটা আমার মনে হয়। আবার ছোট কাজ দেখা গেল যে গোটা ওয়াল জুড়ে শুধু ছোট কাজ, মানে উপর থেকে নিচ অব্দি দেখছি, হতেই পারে একদম উপর থেকে মাথা উঁচু করে দেখছি, আমার নিচ অব্দি দেখছি, হুম। যে এইভাবেও দেখানো যেতে পারে। তখন কারো যদি মনে হয় না এটা বড্ড বেশি কাজ দিয়ে ফেলেছে, এটা গিঞ্জি লাগছে, তাহলে আমার মনে হয় তাহলে বোধহয় ডিসপ্লেটা ঠিক। এটা ডিপেন্ড করছে তুমি যে কাজ এক্সিবিট করতে চাও, তার কি মূল স্রোত এবং সেটা কিভাবে ডিমান্ড করছে সেটা তার জন্য। Anyway, এবং আজকে আরো দুই একটা কথা আমার বলার জন্য মনে হচ্ছিল, যে আর্ট কলেজে, মানে ইন্ডিয়ান আর্ট কলেজের গল্পটা, যেখানে শান্তিনিকেতনে পরে ইন্ডিয়ান আর্ট কলেজে আমার যুক্ত হই। আমি আসলে কখনোই নিজেকে না এরকম টিচার হিসাবে বলতে ভালোবাসি, মানে টিচার হিসাবে বোধ করাটাও আমার কাছে মনে হয় একটু বেশি বেশি। টিচার বোধ, যখন নিজেকে বোধ করি তখন মনে হয় অনেক বেশি দায়িত্ব আর অনেক বেশি আলাদা স্টুডেন্ট এবং শিক্ষকের মাঝখানে। সেই জন্য আমি মনে করি যে আমিও শিক্ষানবিশ, মানে আমিও শিখছি, আমি স্টুডেন্টদের সাথে শিখছি, আমিও স্টুডেন্টদের সাথে বন্ধুর মতন, আমি একটু সিনিয়র, আমি তোমাদের থেকে হয়তো কিছু বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে আছি, এর বেশি কিছু না। তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে যখন আমি আর্ট কলেজে প্রথম শেখাতে শুরু করি, বহু বছর হয়ে গেল, হয়তো অতটা মনে নেই, না সরি 98 বা 97। হ্যাঁ, আমি যখন আর্ট কলেজে প্রথম শুরু করি, তখন তো সদ্য প্রায় বেরোনো, ধরো আর্ট কলেজ থেকে আমিও হুম। স্বাধীনতাতে পাশ করে হয়তো তার কয়েক বছর আগে বেরিয়েছি। তো তখন আমার মানসিকতার মধ্যে যেটা ছিল, সবার স্টুডেন্টরা হয়তো আমার কয়েকটা বছর, জাস্ট কয়েকটা বছরের জন্য, সেই জন্য বন্ধু সুলভ ব্যাপারটাই বেশি ছিল। এই যে শব্দটা এলাম, এই শব্দটা আরেকজনের কথা থেকে না বললেই না, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট আর্ট কলেজে বাথরুম আছে, সেটা আমি বলতে গিয়ে তখন ভুলে গেলাম। কারণ টিচার আর স্টুডেন্টের কি সম্পর্ক হবে, এটা আমার প্রথম অনুভূতি হচ্ছে বাঁধনের দ্বারা। কারণ যখন গভর্নমেন্ট কলেজে পড়ি, বাঁধন দাসের নাম নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। হ্যাঁ, হুম। 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 বাঁধনদা একটা অদ্ভুত মানুষ ছিলেন, যে মানুষটির কাছ থেকে সরাসরি কি শিখেছি বলতে পারবো না, তবে বাঁধনদার কাছ থেকে শেখার অন্ত ছিল। মানে তুমি যদি নির্দিষ্ট করে বলো যে বাঁধনদা কি আমাকে এই ক্যানভাসটা কখনো দেখিয়ে দিয়েছে, না। বাঁধনদা কি এটা শিখিয়েছেন, না, কিছুই শেখায় না। কিন্তু বাঁধনদার কাছ থেকে যা শিখেছে তুমি কল্পনা করতে পারবে না। যেমন একটা কথা আমি বলি, একটা কথাটা মাথায় এলো, অসাধারণ ব্যাপার। আমি একটা পেন্টিং করছি, একটা লাইট আমাদের, হ্যাঁ, আব্বাস একটা লাইট আমাদের শুরু হয়েছে। এই ক্যানভাসটা আমি মোটামুটি ওই 30-36 বোধহয় ক্যানভাসে কাজ করছি।
তা বাদনদা আমি কাজ করছি, আর প্রথম দিকেই আমাদের মোটামুটি কোনো 7 দিন কোথায় ক্লাস থাকতো, একটা ক্লাস আর একটু বেশি। তা আমি প্রথম দিন ক্লাস করছি না, বাদনদা এসে বল, কিরে কাজ করছিস না কেন, বাংলা ভাষায় কথা বলতে, খুব ইন্টারেস্টিং। তো বাদনদাকে আমি বললাম, বাদনদা এই যে 8 দিন ধরে একজনকে আঁকবো কতক্ষণ, আমার তো আঁকতে শুরু করলেই শেষ হয়ে যাবে, মানে আমি আঁকতে শুরু করলে হয়তো 2 দিনের মধ্যে শেষ করে দেবো, আর বাকি 6 দিন কি করবো, সেজন্য পরে আঁকবো, এখন আঁকবো না। বলন্দা বললো, আচ্ছা ঠিক আছে, বাংলা ভাষায় বললেন নাকি, তুই আঁক, তুই আঁক, তারপর আমি দেখছি কি করাই, তারপর তুই আঁক তো আগে দেখি। আমি যথারীতি 3 দিনে আমার কাছে কমপ্লিট করি। বালন্দাকে বললাম আমার কাছে কমপ্লিট। বালন্দা বললো, আজকে একটু বেশি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার বলুন। আমি যদি শেষ করি তাহলে কিন্তু আপনাকে আবার শুটিং দিতে হবে। মানে ছাত্র এবং টিচারের সম্পর্কে এই প্রথম বাঁধন হুম। ছাড়া হলো, আর বুঝতে পারছো তো? হ্যাঁ, বাঁধন না বলে আর হুম। থাকলো কিভাবে বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এক্সকারশন যাওয়া হয় কলেজ থেকে। তা আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে না বাঁধন না, আমরা ওই এক্সকারশন যে ওই কি বলবো, আহ, সাধারণ কোনো জায়গায় যাবো না, বাঁধন না ভীষণ ট্রেকিং করতে বিভিন্ন পাহাড়ে। আমরা বললো চল তাহলে যাই, কোথায় যাবি চল, পাহাড়ে যাই গেল। আমরা এরকম 14-15 জন মিলে ঠিক করলাম 3 তারিখ গ্লেসিয়ার চেক করতে হবে। সেই সময়কালের মধ্যে যে অভিজ্ঞতা, এটা অনেক বড় অভিজ্ঞতা, কিন্তু সেই অভিজ্ঞতাগুলো আমি আর এখন বলার সময় নেই। কিন্তু একটা কথা বলতেই জানো, সেই পাহাড়ের রাস্তা, ওই যে চেক করে ওঠা, টানা হয়তো 3 দিন ধরে 4 দিন ধরে আমরা রেগুলার হেঁটে উঠছি, বাদনদার ওই যে একটা মুভমেন্টের মানুষটির মধ্যে ওই রকম একটা, যেমন হচ্ছে ঋষি পাহাড় জয় করে চলে এরকম একটা। দেখার প্রথম দিন প্রথম সময় আমি বাদনদাকে দেখি বাবা, গ্লেসিয়ারের জলটা নামতে শুরু করেছে, আর ঠিক সেইখানে তার ওই জায়গাটাতে একটা পাথরের উপরে ওই একদম কনকনে 0 ডিগ্রির জল যেখানে, সেইখানে বসে একদম পুরো উনি ধ্যানের মতন বসে থাকলেন, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা। মানে এরকম অনেক গল্প আছে। বাংলাকে আমরা ভীষণ ভালো পেয়েছি, ভীষণভাবে আহ প্রথম বলতে পারি যে শিক্ষক যে বন্ধু হতে পারে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে এখন প্রথম। মানে তার আগে দেখো, স্কুল থেকে শুরু করে কলেজে আসা অবধি যা কিছু ঘটেছে, আমার পাশে আরো অনেক টিচাররা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে কিন্তু একটা দূরত্ব নেই। আমার মনে হয় বাঁধনের প্রথম এই বাঁধনা বাঁধন ছাড়া আর কি একটা আমাদের পরিসর দিয়েছে। এবার বাঁধননাথের পরেই কিন্তু শান্তিনিকেতনে গিয়ে সেই পরিসরটা আরো বড় আকার, কারণ কি ওখানে সবাই সবাইকে দাদা, তুমি জানো না। আর হুম। ওখানে কখনোই হুম। কোনো হুম। টিচারকে আমরা আলাদা করে ওরকম ভয় পাওয়ারও ব্যাপার নেই, মানে তার বাড়ি যাওয়া, টিচারের বাড়ি যাওয়া থেকে শুরু করে দুঃখের গল্প থেকে শুরু করে সবই শেয়ার করা যায়। এই পরিধির মধ্যে বড় হওয়া, সেই কারণে আমি যখন এই টিচিং প্রফেশনে গেলাম তখন কিন্তু আমার মধ্যে আর ওই জিনিসটা রইল না যে আমি শিক্ষক, আমি গম্ভীর দূরত্ব স্টুডেন্ট, তারা শিখবে 4টে কথাতে, 4টেতেই শেষ, বাড়তি কথা থাকবে না, এমনটি জানো তখন আমার সবার মধ্যে রইল। আমার মধ্যে সেই জিনিসটা একদম। শুরু হলো, কারণ হচ্ছে যে আমি তো ওই পরিবেশ থেকে মানুষ হয়েছি। আর আমি তখন বিশ্বাস করতে শুরু করেছি যে শিল্প শিক্ষা বেসিক্যালি স্টুডেন্টদের সাথে সম্পর্কটা একটা নিগুড় হয়, মানে স্টুডেন্ট ছাত্রের
আহ, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এত নিবিড় হবে যে কখনোই কোনো বিষয় যেন কোনো ভয় না থাকে। এবং দেখো, ছবি আঁকার মানুষদের না চিন্তনটা বা চিন্তা এমন ধরনের উদ্ভট থাকে যেগুলোকে অ্যাকসেপ্ট করতে হয়। একজন টিচার হিসেবে মান্যতা দিতে হয়, আচ্ছা ঠিক আছে ওইভাবে ভাবছিস, আচ্ছা তাহলে আরেকটু ওইভাবে ভাব, এই ভাবনাগুলোকে প্রশ্রয় দিতে হয়। তো সেই কারণে শিক্ষক হিসেবে আমি যেটা ফিল করেছিলাম যে সম্পর্কটা হবে ছাত্রদের সাথে, মানে ছাত্র সবার সাথে একটা বন্ধুত্ব সুলভ, যারা প্রত্যেকেই যেন কাজের মধ্যে দিয়ে এবং ব্যবহারিক ভাবে মানে প্রত্যেকটা সময় যেন ভুলতে না পারে, সেই সম্পর্কটা বিল্ড আপ করাটা হচ্ছে একজন শিক্ষকের আমার মনে হয় শিল্প শিক্ষক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং শুধু শিল্প শিক্ষায় আমি এসে একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম, এটার জন্য আমি গর্বিত। এই কারণে, তার কারণ হচ্ছে যে শিল্প শিক্ষা শিক্ষক হিসেবে এর থেকে মহৎ কাজ বোঝা কিছু নেই। কারণ হ্যাঁ স্যার, তুমি ভাবো, নিশ্চয়ই। তুমি ভাবো এইখানে কোন বিনিময় না, একটা আর্থিক যোগাযোগ। তার কাজ বলো, তার চিন্তায় ভাবনায় সমস্ত সংস্কৃতি সমস্ত কিছু ইয়েতে তার সাথে শেয়ারিং। এবং আমার এটা আমি বোধহয় এর আগেও স্কুলে বলেছি অনেকবার, যে ছাত্ররাও কিন্তু আর্ট কলেজের আর্ট কলেজের ছাত্রছাত্রীরা কখনো বাড়িতে থেকে কলেজ করবে এটা আমি মনে হয় না ঠিক। আমি বিশ্বাস করি ছাত্রছাত্রী যখন প্রথম আর্ট কলেজে আসবে তারা সমস্ত সম্পর্ক ছেড়ে আসবে। তার কারণ আমরা যখন প্রথম মানে গভর্নমেন্ট কলেজে এসেছিলাম, হস্টেলে ছিলাম, আমরা জানি যে আমাদের সিনিয়র দাদারা কিভাবে আমাদেরকে ট্রিট করতো এবং কিভাবে আমরা শিখতাম। সকালবেলা উঠে যদি ঘুম থেকে দেরি করে উঠি তাহলে অবশ্যই সিনিয়র দাদা বলতেন কি হবে সকালে আউটডোরে যাসনি। এই যে একটা প্রেশার হলো, এই যে একটা মানসিক বলে, আমার বন্ধু কি বেরিয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে আউটডোর করতে, স্কেচ করতে, আর আমি ঘুমিয়ে থাকলাম, এটা পারবো। এই অনুভূতি গুলো কিন্তু আমি বলছি যে শিল্প শিক্ষা মানে কিন্তু একদম একাডেমিক ভাবে কলেজে বসে কিছু লেকচার আর আঁকা দেখানো তা নয়। শিল্প শিক্ষা মানে যাপন, মানে তুমি তোমার প্রত্যেকটা সময় সম্পর্কগুলো আমি বোধ করি আর মানে একাডেমিক্স এর বাইরেও যে সময়গুলো থাকে তোমার আড্ডার বন্ধু কে হবে, তোমার সহপাঠীর সাথে সম্পর্ক, তোমার বেরিয়ে কলেজ আওয়ার্স এর পরের যে তোমার সার্ভিস যেখানে তুমি থাকবে আড্ডা দেবে, সেগুলো সবটাই কিন্তু আর্টের সাথে রিলেটেড হলে পরে তোমার মননটাই চেঞ্জ। আমি যে তোমাকে এই অনুভূতিটা বলছিলাম না যে শান্তিনিকেতন আমাকে 100% জায়গায় রিচ করিয়ে দিয়েছিল বলতে পারি, মানে মনের মধ্যে। কারণ আমি তো ঘুম থেকে উঠছি জানো। আচ্ছা স্যার, এক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করছি স্যার, আমাদের রিমাইন্ডার দেখাচ্ছে আমাদের সময় কিন্তু একদম শেষের দিকে। তো স্যার একটুখানি আপনার কাজের ব্যাপারে যদি আমরা একটুখানি জানতাম, মানে আমরা আপনার সবাই আপনার কাজের বিষয়গুলো নিয়ে প্রচন্ডই অবগত, যারা অন্তত ইন্ডিয়ান আর্ট কলেজের স্টুডেন্ট তারা আপনাকে প্রচন্ড ভাবে ফলো করি আমরা। তো আপনার কাজের বিষয়গুলো আমাদের চোখে প্রচন্ডই ইন্টারেস্টিং। বিশেষত আমি একটা ছবির কথা আপনার বলবো স্যার, আপনি প্যান্ডামিক রিলেটেড যে একটা কাজ করেছেন, প্রচুর মানে ওই একটা যে মরণ যে দেখিয়েছেন, একটা ভেরি রিসেন্ট কাজে আপনার ফেসবুকে আমি দেখছিলাম। তো স্যার আপনার সেই কাজের জায়গাগুলো আমাদের প্রচন্ডই পছন্দের। আপনি আপনার ওই কাজের বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ শোনো, কাজের বিষয়ে বলতে গেলে প্রথম কথা আমি আগে একটু প্যান্ডামিকের এই সময়টাকে একটু বলে নিয়ে তবে দিচ্ছি। প্যান্ডামিকের এই সময়টাতে আমাদের একটা নতুন ভাবে আমাদের প্রত্যেকেরই জীবনযাপনে একটা নতুন সংজ্ঞা এসেছে। মানে এখন কিন্তু আমাদের ওই লাইফটা নয় জীবনে। আমার মনে হয় ছবি, আমি বিশ্বাস করি ছবিটা আসে আমার কাছে আমার চারপাশ থেকে। আমি কিন্তু বিশ্বাস করি যে আমি যেভাবে যাপন করি, আমি যেভাবে চলি, আমার চারপাশ, আমার সমস্ত অভিজ্ঞতা তা নিয়ে আমার ছবিতে। আমি ফিগারেটিভ কাজ করতে পছন্দ করি মূলত। এবার ফিগারেটিভ কাজ করতে আমি ল্যান্ডস্কেপ হয়তো আঁকি, কিন্তু আমার ফিগারেটিভ কাজ করতে বেশি
স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ মানুষের সাথে সম্পর্কটা না এত বেশি সারাক্ষণ, আর এত মানুষের এত কিছু বিষয় আমার চোখের সামনে সারাক্ষণ থাকে যা আমি উপেক্ষা করতে পারি, সে ভালোই হোক আর মন্দ হোক। মানে আমি যদি কোন একটা মলে ঢুকি, এক্সকেলেটরে করে উঠছি, আবার কখনো কখনো বলছি যে গ্রামে মাঠে মানে একদম রাস্তায় সমস্ত মানুষের অনুভূতি গুলো কিন্তু আমার ছবির মধ্যে ভীষণভাবে আসে। প্যান্ডামিকের সময় কিন্তু একটা নতুন সন্ধান, আমি যেটা বলছিলাম যে এত মানুষের ক্রাইসিস অনেক ভাবে তৈরি হয়েছে। আমি এই ক্রাইসিস বলতে আর একটা অন্য ফরম্যাটে ছিল, কিন্তু একটা নতুন ফরম্যাটে এসছে। হ্যাঁ, সেই কারণে বিপন্নতাটা ছবির মধ্যে বারবার নানান ভাবে তুমি এই সিরিজের প্রচুর কার্যকলাপ তৈরি করতে, এই জায়গাটা। আর আর ইয়ে কি বলতো কি লাইন, আমি আমার কাজ নিয়ে বলতে গেলে আমি ফিল করি, আমি একটা লাইন যে দিয়ে ছবি আঁকছি, একটা মানুষের যে অবয়ব আঁকছি, আমি যে চেষ্টা করছি সে কতটা সুন্দর বা সঠিকভাবে আঁকলাম তা আমি আঁকার চেষ্টা করি না, সেটা হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে। আমি এক্সপ্রেশনটা, ওই মানুষটির এক্সপ্রেশন, মানুষটির গঠন আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব। একটি ধরো একটা স্ট্রাকচারটা যেন যেভাবেই আমি দুমড়ে দিই না কেন, সেই স্ট্রাকচারটা যেন স্ট্রাকচারালি থাকে, মানে তার যেন ব্যালেন্সটা থাকে। আমি ভাঙতে চাইছি, ভাঙা শব্দটা নেই ছবিটা আমার, কিন্তু আমার ছবিতে বারবার অনেকেই বলে থাকে যে এত ভেঙেছো। আমি বলি না, ওটা আসলে ভাঙাটা না, ওটা আর একটা গড়েছিল, সেইটা দাঁড়িয়ে আছে কিনা সেটি আমার কাছে যেভাবে ভাঙতে চাইছি সেটা দাঁড়িয়ে আছে, তার মানে ওটা কিন্তু আমি বললাম। সেই জন্য ফিগারের মধ্যে এরকম একটা মোচড় বলো, এক্সপ্রেশন মুখের বলো, তারপর হচ্ছে যে তোমার অ্যানিমাল বলো, যে কোনো আমার চারপাশে আসলে অ্যাবস্ট্রাকশনটা আমার কাছে মনে হয়, আমার কাজের মধ্যে একটা অ্যাবস্ট্রাকশন আছে। দেখবে একটা রিয়েলিস্টিক হয়েও অ্যাবস্ট্রাকশন মধ্যে যাচ্ছে। এবার এই অ্যাবস্ট্রাকশনটা আমি কখনো শূন্যে ঢিল ছাড়ার মতন আমি কনসাসলি সেটা করার চেষ্টা করি। যে অ্যাবস্ট্রাকশনটা আমি বলতে চাই, তো অনেক সময় আরো হতেই পারে পন্থা অনুযায়ী ছবি আঁকে অ্যাক্সিডেন্টাল এফেক্টের উপরে কিছুটা তার একটা বিশ্বাস করে থাকে, এবং সেখানে আমি অ্যাক্সিডেন্টাল এফেক্টের উপরে বিশ্বাস করি। তার কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টটা আমাদের বাড়তি পাওনা, এটা আমাদের আছেই শুনে। অ্যাক্সিডেন্টটা আমি কিন্তু না চাইলেই ঘটবে, অ্যাক্সিডেন্টটা আমি ঘটাতে হয় না, অ্যাক্সিডেন্টটা আমার বাড়তি, কিন্তু আমি যেটা ঘটাতে চাই সেটার উপরে আমি জোর করি। আমি ছবিটা আঁকার মধ্যে কিন্তু আমার ছবির মধ্যে কিন্তু এই গঠনতন্ত্রটাই আমার ছবির মূল একটা স্তর, যদি তুমি দেখো। আচ্ছা, এটা একটা পার্ট। আর একটা দিকে যদি বলি, আমি অয়েল পেন্টিং করতে সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ অয়েল কালারটার মধ্যে একটা দগদগে ব্যাপার, মানে আমি বলতে চাই যে রং ঘেটে তার মধ্যে দিয়ে পিগমেন্টের বলো, তার মধ্যে দিয়ে টেক্সচার বলো, তার মধ্যে দিয়ে নির্যাস বের করে নেওয়ার মতন আমার একটা অনুভূতি। মানে যাই করি না কেন যেন তার ভেতরে, তুমি অদ্ভুত এটা বলতে গেলে মনে হচ্ছে সেই ইয়ের কথা, যখন আমরা আখের রস পেশাই করে দেখি, মনে হচ্ছে ওটা আর কিছু নেই, তাও কিসে মানে ছবিটা কিন্তু আমার কাছে এরকম মানে আঁকতে এরকম মনে হয় যে আরেকটু রং দেবে, আরেকটু কোথায় কি আছে, মানে নিংড়ে নেওয়ার জন্য মনের মানে যা ইচ্ছে সেটা নিংড়ে নেওয়ার জন্য সাংঘাতিক একটা কি বলবো আবেগ। এইভাবে তুমি বলতে পারো, হয়তো ছবি নিয়ে অনেক কথা হবে, অনেক কথা বলা যায়, কিন্তু আমি জানি না তোমার সময় মানে বোধহয় শেষের দিকে। স্যার, আপনার যদি অসুবিধা না থাকে আমরা এই লাইভটার পরে আরেকটা লাইভ অ্যারেঞ্জও করতে পারি, কিছুক্ষণ, স্বল্প কিছুক্ষণের যদি পরিসর আমরা নিতে পারি, কারণ এইটা হয়তো এক্ষুনি মানে একটু বাদেই কেটে যাবে। আপনি কন্টিনিউ করুন স্যার, যদি দরকার হয় আরেকটা লাইভের প্রথম অংশ আমরা নেব। আচ্ছা আচ্ছা, না আজকে এইখানে যদি এখানে কেটে যায়, আজকে এই অবধি থাকতে পারে, পরে হয়তো আবার এই নিয়ে আলোচনা, কারণ একটা হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই গল্পটা যেখান থেকে শুরু করতে চাইছি হয়তো সেটা নিয়ে আবার একটা লম্বা গল্পের দিকে চলে যাবো আমরা। যাই হোক, তবে আমার একটা বক্তব্য শেষের দিকে আমি যে কথাটা বলতে চাই যে শিক্ষকতায় আমি যেটা সবচেয়ে বেশি
আহ, আহ, গর্বিত যে আমি এতদিন ধরে আমার এত স্টুডেন্ট নানান জায়গায় যেভাবে ছবি আঁকায় ছড়িয়ে আছে এবং বিভিন্ন কাজে ছড়িয়ে আছে, তাতে আমি ভীষণ ভাবে গর্বিত। এবং তারা অনেক ভালো জায়গায় পৌঁছবে এবং পৌঁছচ্ছে, এটাতে সবচেয়ে বেশি আমার কাজ। কারণ এটা কিন্তু আমার করা নয়, এটা তাদেরই প্রাপ্য ছিল, কিন্তু আমি এখানে যুক্ত হয়ে আছি। এই যুক্ত হয়ে থাকার জন্য আমার একটা অনুভূতি আছে, সেটার জন্য বেশ ভালো লাগে যে আমার কোনো স্টুডেন্ট যদি কোনো একটা ভালো অ্যাওয়ার্ড পায়, কোথাও যদি একটা নাম করে, এটা আমার স্টুডেন্ট বলি না সভ্যতা, কারণ এটা আমাদের সাথে যুক্ত। কিন্তু আমি তার পার্ট, আমি তার সাথে আছি, এইটুকু বলবো। ছবি আঁকাটা আশা করবো যে কোন স্টুডেন্ট যারা আচ্ছা স্যার, আপনার কাছে একটা রিকোয়েস্ট এসছে। হ্যাঁ। একজন বলেছেন যে স্যার বার্ডস আই ভিউ এর ড্রয়িং গুলো নিয়ে যদি একটু কিছু বলেন। ও আচ্ছা, এই লাস্ট আমি দুটো করছিলাম, দুটো তিনটে হোয়াটসঅ্যাপ ভিউটা। দেখো, এটা কিন্তু কোনো প্রথম উদ্দেশ্যটা ছিল যে হোয়াটসঅ্যাপ ভিউটা হঠাৎ করে কোনো একজনের ছবি দেখে আমার মাথায় এলো, তাই একটা প্রথমে কাজ করলাম, সেটা হচ্ছে যে আমাদের যে স্ট্রাকচার হয়, যে এই তোমার কনস্ট্রাকশন স্ট্রাকচার হয়, রড গুলোকে গেঁথে 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 ওপর থেকে মানুষ একটা ওপরের দিকে উঠে যাচ্ছে। মানে আমাদের সমস্ত গ্রোথ বেসিক্যালি ওপর দিকে ওঠার চেষ্টা করছে। মানে আমরা যদি বলি এই উঠে ওঠার পেছনে আসলে আমি উপর থেকে যদি দেখি, তাহলে কি দাঁড়ায়? এই ওঠাটা সেই ওঠা নেই। মানে আমাদের যদি সহজ কথা বলতে গেলে পরে, আমাদের সভ্যতার জন্য আমরা এত কিছু গড়ে তুলছি, আসলে আমরা একটা পলিউশন গড়ে তুলছি। আমরা উপর থেকে যদি দেখি, আমাদের এই পৃথিবীটা যেন কালো ধোঁয়া ছিঁড়ে যাচ্ছে। আমার এই বার্তায় ভিউ সেই মানসিক জায়গা থেকে আমার, মানে এই প্যান্ডামিকের সময় আমার এই মনের মধ্যে এগুলো কাজ করছে, বুঝতে পেরেছি। আর একটা বার্তায় ভিউ আমি একটা মুভি থেকে উপর থেকে পাচ্ছি। আসলে আমাদের কি বলা যায়, সবসময় একটা উচ্চ আকাঙ্ক্ষার দিকে পৌঁছে যেন উপরের দিকে যায়। এই উপর থেকে যদি নিচে দেখি, তখন দেখবো যে আমাদের ওখানে কিন্তু একটা অদ্ভুত স্ট্রাকচার দেখা যায়। যদি খেয়াল করুন একটা, সেখানে আমি দুভাবে ভাবতে পারি। নগর ড্রয়িং, যেটা ম্যাপ তৈরি হয়, আর্কিটেকচার ম্যাপ তৈরি হয়, একটা শহরের ম্যাপ তৈরি হয়। তারপরে সভ্যতা, এই সভ্যতা আসলে আমাদেরকে ঢেকে দিচ্ছে, আমাদের গোটা পৃথিবীর যে নিঃশ্বাস প্রশ্বাসকে ঢেকে দিচ্ছে। আমি যদি ওই মূলের অ্যাঙ্গেল থেকে অবাক হচ্ছি যে বেসিক্যালি এইরকম ফিলিং। মানে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। স্যার আমাদের আর 12 সেকেন্ড রিমেনিং, 10 সেকেন্ড রিমেনিং। আজকের লাইভটা একদমই শেষ। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লাগলো স্যার।